তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা, কলার বাগান। গিয়ে দেখি আল মাহমুদের সেই আটচালার পরিবর্তে জায়গা করে নিয়েছে 4 তলার দালান। যাযাবর জীবনটাকে বেশ মিস করছিলাম, তাই হুটহাট রওনা হয়ে যাই। আমার সকল আঁকা আমার সুকামের সঙ্গী দোস্ত শাহান হোসেন এখন ঘোরতর ব্যস্ত জীবন, প্রেম আর সংসার নিয়ে। আজকের সফর সঙ্গী বিখ্যাত ট্রাভেলার ইশাক ওয়াহিদ ভাই। আর তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা যদি পরীক্ষায় জার্নি বাই ট্রেন প্যারাগ্রাফটা পাও, তোমরা হুবহু এটা লিখে দিয়ে আসতে পারবা। ইভেন ট্রেনে ওঠার 30 মিনিট পূর্বেও আমরা জানতাম না আমরা কোথায় যাচ্ছি, আর ট্রেনে ওঠার পরও জানতাম না আমরা কই নামবো। ট্রেনের সফরে এত এত রাগি আর খুশি মুহূর্ত হইতে পারে, তোমরা যারা ট্রেনে ভ্রমণ করনি তারা জানতে পারবে না, ইভেন ভাবতেও পারবে না। আমাদের যাত্রা শুরু হয় সিলেট থেকে। ভাগ্যক্রমে ঢাকা রোডের ট্রেনটা পেয়ে যাই। প্রাথমিক আমরা ভৈরব থেকে আসনবিহীন টিকিট সংগ্রহ করতে পারি। এরপরে আরেকটা লড়াই করতে হয় আসন সংগ্রহের। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা 2টা খালি সিট পাওয়া মাত্র বসে যাই। ট্রেনটা লঞ্চের মতো দুলছিল, বিকট শব্দ আর ট্রেনের সেবার মান এখন একেবারে জঘন্য। টানা কয়েকদিন ধরে যেখানে বসেছিলাম এর পাশেই দেখি রাব্বির মামা আমাকে দেখে জিজ্ঞেস করলেন, না হয়ে যাই তাই বাড়িতে না নানা বাড়ি। আমার ভেবে চাকা খাওয়া হালত। তখনও ভাবিনি কোথায় যাই, তাই এমনি বলে দিলাম ঢাকা যাই। তিনি নেমে গেলেন কোলাউড়ায়। এরপর আমাদের ঠিক পিছনের সিট দখল করে আসলেন এলাকার আরেক মহানুভব বড় ভাই সালিম ভাই। বিপত্তি বাঁধলো, ওখানে আগে আরেক ভদ্রলোক বসা ছিলেন। তিনি ভুলে একদিন আগের টিকিট নিয়েছিলেন, কিন্তু সালিম ভাইরা কাউন্টার থেকে টিকিট নিয়েছেন। ওই বেচারা বুঝতেই চায় না। শেষমেশ সালিম ভাই একটু হাইপার হন, যুক্তির কাছে বেচারা উঠে যায়, মাথায় হাতটা দিয়ে। সালিম ভাই আমাদের জিজ্ঞেস করেন কই যাও। ঘটনা বলার পর বললেন এই তো বয়স উদ্দেশ্যহীন যাত্রার। এরপর তারা চুপচাপ, আমরা ঠায় নিজেদের আসনে বসা। ট্রেন একটা স্টেশনে থামছে আর আমরা প্রার্থনা করছি মাহবুদ এখানে যাতে কেউ না আসে। আল্লাহ আমাদের কথা শুনলেন। শায়েস্তাগঞ্জ পর্যন্ত আমাদের বসিয়ে নিয়ে গেলেন। মাঝখানে কোবার ক্রসিংয়ে একটু বিরক্ত আর উপভোগ দুইটাই হলো। এখন যেতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কয়েক জায়গায় মাঠের পর মাঠ, ধানের গন্ধ মন বাকুম করে তুলছিল। ফজরের আজান হচ্ছিল শোনা যায়। অন্যদিন নামাজ না পড়লেও খুব আগ্রহ হচ্ছে আজকে। দেখি কলগার্লের কোমরের মতো বাঁকিয়ে আজকে ট্রেন যাচ্ছে। ক্রসিংয়ের ফুরসতে নেমে যাই তালশহর স্টেশনে, যেটা আবার রুমিনাপার সংসদীয় আসনের আওতায় পড়ে। এই থামাটা ছিল পুরা যাত্রার সম্ভবত সবচেয়ে উপভোগ্য। আসসালামু আলাইকুম, একটা পানি দিয়ে দিন। 20 টাকার এটা নাই? 30 টাকা একটা দেন। 20 টাকা পাওয়া যাবে? পানিতে দিলে গৌরীপুর জংশন হুমায়ুন আহমেদের সেই উপন্যাসের মনে পড়লো। তো হচ্ছে এই যে স্টোরটা, এটা হচ্ছে পানি নিলাম। সিলেট থেকে কেনা শুকনো খাবার তখনও খাইনি, তাই নাস্তা সারলাম ওসব দিয়ে। তালশহর ছাড়ার ইচ্ছা হচ্ছিল না। যখন ভোরের আলোয় মেঘনার উপরে আসলো ট্রেন, এক মুহূর্তের মতো মনে হলো শালা আর এখানে যদি যাত্রাটা থামিয়ে দেওয়া যেত। ছোট নৌকা, লঞ্চ আর কিছু নাম না যেন জলযান, বিস্তৃত আকাশে পাখির উড়াউড়ি, কি অপূর্ব। কিন্তু জীবন এমনই, চাইলেও যেখানে ইচ্ছা থামানো যায় না। ভৈরব জংশন স্টেশন, তাই থামতেই হতো। ভৈরব নেমে কলা আর পানি পানের পর উঠি আগামী যাত্রার জন্য। এর মধ্যে সিদ্ধান্ত আসলো, আমরা নামছি দুজনেই অদেখা নরসিংদী। নেমে গেলাম, কি আর করার। তখনও জানতাম না এখানে নামাটা হবে এই যাত্রার সবচেয়ে বড় খারাপই। নরসিংদী নিঃসন্দেহে বড় এলাকা, তবু মন ভরছিল না। সদর রোডের মধ্যপাড়ায় দেখি নরসিংদী ভাগবত আশ্রম। এইটা মোটামুটি সুন্দর জায়গা। যেহেতু তখনও সকাল, কেউ একজন বেদ পাঠ করছিলেন। বন্ধুত্বপূর্ণ কিছু কুকুরেরও দেখা পাই। এর মধ্যে ছিল কয়েকটা কিউট বাচ্চা। এখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই নরসিংদী পৌরসভার সামনে। মাথা দেখে লোভ সামলাতে না পেরে ইশাক ভাই ওখানে বসে যান, যদিও তিনি পুরোটা শেষ করতে পারেননি। স্বাদে মনোপুত হয়নি এই মর্মে। সে যাই হোক, মাথা বিক্রেতা আমাদের নদীতে যাওয়ার সাজেশন দেন এবং দেখিয়ে দিন পথ যাওয়ার। এখানে বীরপুর লঞ্চঘাটে নদীর এ দশা দেখে ইশাক ভাইয়ের মন ভেঙে যায়। সিদ্ধান্ত নিলেন অপারে যাবেন, কিন্তু কি করে? এক বয়স্ক আঙ্কেল বাতলে দিলেন পথ, বললেন অটো করে চলে যাও। অটোতে পথ চলতে শুরু করলাম প্রথমবারের মতো। এরপর আবার সিদ্ধান্ত বদল, বললেন সিলেটের দিকে আগাই। কি আর করার, বললাম চলেন ভৈরব যাই। বলেন না, ব্রাহ্মণবাড়িয়া যাব। এর উপর আবার গাড়ি পাওয়া মুশকিল, তবুও চললাম ব্রাহ্মণবাড়িয়া। সেন্টার পার্কে গিয়ে বিশাল আকার পুকুর নয়, এটা সম্ভবত দিঘি হবে। সকালের সকল ঘাম এবং গরম থেকে অবসানে নেমে পড়ি, যেহেতু কাপড় চোপড় সাথে আছেই এবং কাজেও দিল গোসলের পর শরীর বেশ ফুরফুরে। সিদ্ধান্ত আসতো আল মাহমুদের কবর জিয়ারতে যাব। পাশে থেকে একটা অটো ভাড়া করে রওনা হলাম। এখান থেকে প্রায় 3 কিলোমিটার পথ। স্টেশন পাশে দক্ষিণ মোডাইল কবরস্থানে সমাহিত করা হয়েছিল সোনালী কাবিনের কবি আল মাহমুদকে। সিলেটে যারা আছেন তাদের একটা প্রোগ্রামের দাওয়াত দিই। মে মাসের 1 তারিখ
শহীদ মিনারে বিকাল 4টার সময় হুমায়ুন আহমেদ আপনারে খুঁজিয়া বেড়াই নামে সিলেটি বই পোকার একটা প্রোগ্রাম। এটা মূলত হুমায়ুন আহমেদের সবকিছু নিয়েই হবে। আমাদের নিজেদের মধ্যে আড্ডা হবে, যে কোনো জায়গা থেকে আপনি চলে আসতে পারবেন। যেতে যেতে রিস্কাওয়ালা মামাকে বললাম ঘটনা। কবিকে শেষ পর্যন্ত চিনলেন তিনি। গিয়ে দেখি তার কবরের পাশেই আর একটা কবর খোঁড়া হচ্ছে। ছবি তোলাটা উচিত হবে না, তবুও ভালোবাসার জন্য মাত্র একটা করে ছবি তুললাম। ওনার বাড়িটা দেখে আসা যায়। খুঁজতে খুঁজতে চলে যাই ওনাদের 100 বৎসরের পুরনো মসজিদের পাশে। এখন উদ্দেশ্য তার বাড়িটা খোঁজা। একটা বাচ্চাকে জিজ্ঞেস করতে তারা বলল এই বাড়িটা। কবির সন্তানরা নাকি ঢাকায় থাকেন, ওনার ভাইয়ের পরিবার আছে এই বাড়িতে। আমরা ঠিক খুশি হলাম না। কবির বর্ণনার আটচালা নেই। একটু আগাইয়া যাইতে একজন মুরব্বী, যিনি বললেন তিনি কবির চাচা লাগেন। এই যে একটা উঁচা ভিটা ছিল, এই পরিমাণ ভিটা, এটা বাড়ি ছিল। এই যে হচ্ছে বেশি দিন হয় না। মেন বাড়ি, পুকুরের ঘাটলা, এগুলো আগে বেশি আছে। আচ্ছা, এবার বলি ওনার বাড়ি কেন খুঁজছিলাম। কোনো সংগ্রহশালা পাওয়া গেলে হয়তো ওনার ব্যবহার্য কিছু দেখতে পাবো, এই জন্য খুঁজছিলাম। এবং দুঃখজনক বিষয় হইল কিছুই পাওয়া যায়নি। ইশাক ভাই বললেন আল মাহমুদের মসজিদে আজকে জুম্মাটা পড়েন। বললাম না, অন্য দিন। এতক্ষণ ভিডিও দেখছেন যেহেতু ফলো করে দিয়েন। আমি জানি দিবেন, মনে করানোর জন্য বলা আর কি।